করোনা পরীক্ষার সক্ষমতা কম রাজশাহী বিভাগে, জট কমাতে নমুনা পাঠাতে হয় ঢাকায়। দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ। সিন্ডিকেটের মাধ্যমে বই ছাপানোর কাজ নেয়ার অভিযোগ, খতিয়ে দেখবে এনসিটিবি। এবং ভারতে করোনা সংক্রমণ, মৃত্যু বাড়ছেই। একদিনের রেকর্ড ৩২,০০০ শনাক্ত, মৃত ৬০০। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা ১ ঘন্টা আপনাদের সাথে আছি সঞ্চারী মজুতমা। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি, অবৈধ অস্ত্র এবং জাল টাকা রাখার আলাদা মামলা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, এসব অভিযোগ প্রমাণ হলে কেবল অস্ত্র মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে মোহাম্মদ শাহেদের। করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। পরে হাসপাতালটি সিলগালা করে চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে ৫৬টি প্রতারণা মামলা হয়েছে শাহেদের বিরুদ্ধে। এসব মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। প্রতারণা ও জালিয়াতি ছাড়াও শাহেদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র এবং জাল টাকা রাখার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় সর্বোচ্চ সাজা রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় জামিন হওয়া কঠিন বলেও জানান আইনবিদরা। প্রত্যেকটা মামলায় প্রমাণ করতে হবে, আর্মস অ্যাক্টে যদি ট্রায়াল হয় তাহলে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং মিনিমাম ১০ বছর হতে পারে। বিশেষ ক্ষমতা আইনের একটি জাল মুদ্রার জন্য মামলা হতে পারে এবং সেখানে ৩ ধরনের সাজা আছে। সেটা হলো সর্বোচ্চ সাজা হলো ফাঁসি, তারপরে হলো যাবজ্জীবন অথবা ১৪ বছর প্লাস সঙ্গে অর্থদণ্ড। অপরাধগুলো যে জঘন্যতম অপরাধ কোনো সন্দেহ নাই, এবং বিভিন্ন ধারায় বিভিন্ন অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করলে পরে কিন্তু তার তো আমার মনে হয় একেবারে সাজার আর অন্ত থাকতাম। কোনো জামিন পাওয়ার তো আমি আসতো মামলা ছাড়া অন্যান্যগুলো জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এত মামলা যেখানে আছে তার জামিন কোনটা হবে? এদিকে রিজেন্ট গ্রুপের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি ও তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। তথ্য প্রমাণ পাওয়া গেলে মামলা করবে তারাও। অনুসন্ধান করতে গিয়ে যদি জিনিসগুলি বেরিয়ে আসে, স্বাস্থ্য কর্মকর্তা থাক, আমলা থাক, যেই ব্যক্তিই থাক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এবং আপনি এতটুকু দুদকের প্রতি আস্থা রাখেন, দুদক কাউকে আইনের গণ্ডির মধ্যে যদি পড়ে যায় তাহলে দুদক কাউকে ছাড় দেবে না। বুধবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ চতুর ও অর্থলিপ্সু ব্যক্তি। গ্রেপ্তারের আগে বিভিন্ন উপায়ে তিনি ঢাকায় আসা যাওয়া করেছেন বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আরও জানান, শাহেদকে নিয়ে চালানো অভিযানে গোপন আস্তানা থেকে ১,৪৬,০০০ জাল টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে রিজেন্টের শাহেদ গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছিলেন আত্মগোপনে। বিভিন্ন স্থান পরিবর্তনের সাথে সাথে র্যাবও গোপন তথ্যের ভিত্তিতে অনুসরণ করে তাকে। দুপুরে ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক জানান, এক এক সময় এক এক বাহন ব্যবহার করেছেন শাহেদ। কখনো ট্রাকে, বাসে, পায়ে হেঁটে তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। পরে রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজের তথ্যের ভিত্তিতেই শাহেদের অবস্থান জেনে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। শাহেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে সে এক এক জায়গায় এই কদিন আত্মগোপনে ছিল। সে ঢাকা সহ কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সুকৌশলে আত্মগোপন করে অবস্থান করে। সর্বশেষ সাতক্ষীরার দেবহাটার কুমোরপুর সীমান্তবর্তী সাকরা বাজারের পাশে লবঙ্গপাতি খাল দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিল। ওই সময় তাকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়। শাহেদকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অভিযানে যায় র্যাব।
সেখানে একটি আস্তানা থেকে 1,46,000 জাল টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, এরপরে ঢাকা এসেছি। ঢাকার পরে ঢাকাতেও তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি এবং আমরা উল্লেখ করেছি যে আমরা জাল টাকা উদ্ধার করেছি। র্যাব জানায়, কোভিড পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের শাহেদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও প্রমাণ পাওয়া গেছে রিজেন্ট হাসপাতালে 10,000 করোনা পরীক্ষার 6,000ই ভুয়া রিপোর্ট দেওয়ার। মামলা আমাদের কাছে মামলার তদন্ত গ্রহণের জন্য যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া অনুসরণ করে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করছি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আজ আদালতে নেওয়া হবে। সকালে সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে। রিজেন্ট হাসপাতালের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে। মামলার প্রধান আসামি রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় এবং সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, কখন শাহেদকে আদালতে নেওয়া হবে এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এখন? আসলে শাহেদকে আদালতে তোলার জন্য ডিবি কার্যালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সকাল 10টার মধ্যেই তাকে এই ডিবি কার্যালয় থেকে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হবে। কারণ এর আগে ডিবি কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সকাল 10টা নাগাদ তাকে আদালতে তোলা হবে এবং আমরা সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে এখানে তার জন্য যে গাড়ি বহর, অর্থাৎ যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং গাড়ির বহরে যেসব গাড়ি থাকবে সেগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া শাহেদকে যে প্রস্তুতি করার বিষয়, অর্থাৎ আদালতে তোলার জন্য যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতিও শেষ হয়ে গেছে এরই মধ্যে। এখন শাহেদকে আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। অর্থাৎ এই 10 দিনের রিমান্ড চাওয়ার পর আসলে বোঝা যাবে যে আসলে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করে। কারণ শাহেদের আজকে রিমান্ড চাওয়া হবে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার যে একটি প্রতারণার মামলা হয়েছে, র্যাব যে মামলাটি করেছে সেই মামলায় আজকে তার এই 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এরপর আরও অনেক মামলা রয়েছে, তার নামে 59টি মামলা রয়েছে। হয়তো ধাপে ধাপে প্রত্যেকটি মামলায় হয়তো তাকে রিমান্ড চাওয়া হতে পারে বা একসাথে অনেক মামলার একসাথে করে তার রিমান্ড চাওয়া হতে পারে। এটি আসলে পরবর্তী ধাপ। আমরা যে বিষয়টি দেখেছি যে করোনার ভুয়া সার্টিফিকেট দেওয়া নিয়ে র্যাবের কাছে অভিযোগ আসার পরেই কিন্তু র্যাব অভিযান চালিয়েছিল এবং অভিযানের পর 6 জুলাই উত্তরার যে রিজেন্ট হাসপাতাল সেটি সিলগালা করে দেয় র্যাব এবং এরপর দিন আমরা দেখেছি যে মিরপুর শাখা সেটিও সিলগালা করে দেওয়া হয়। যদিও এই হাসপাতালের অনেককেই গ্রেপ্তার করতে পেরেছিল, কিন্তু শাহেদকে গ্রেপ্তার করতে র্যাবের অনেকটা বেগ পেতে হয়েছে। কারণ আমরা যে বিষয়টি দেখেছি যে সাতক্ষীরা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পর তাকে র্যাবের যে প্রধান কার্যালয় সেখানে এনে কিছুটা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা গতকালকে দেখেছি তাকে নিয়ে উত্তরায় তার যে একটি আস্তানা রয়েছে সেখানে অভিযান চালানো হয়েছিল এবং সেই অভিযানের পর আমরা দেখেছি যে বিকেল নাগাদ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে শাহেদকে। এখন একটি বাহিনী থেকে আরেকটি বাহিনীতে যখন একজন আসামিকে হস্তান্তর করা হয় তখন তার শারীরিক যে পরীক্ষার বিষয়টি থাকে সেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং র্যাব সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা শেষেই মূলত ডিবি তাদের হাতে নিয়েছে শাহেদকে এবং এরপরে থেকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে শাহেদকে। এখন এই একটি বিষয় হচ্ছে যে শাহেদের সাথে আজকে তার যে গ্রুপের এমডি রয়েছে মাসুদ পারভেজ, তাকেও আদালতে তোলার কথা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে যে সে অনিয়মের অভিযোগ, এই অনিয়মের অভিযোগের পাশাপাশি র্যাব দাবি করেছে যে আরও অনেক প্রতারণা, অনেক অনিয়ম, অনেক নির্যাতনের অভিযোগ এরই মধ্যে র্যাব পেয়েছে। এখন যারা ভুক্তভোগী আছেন তারা একে একে র্যাবের কাছে বিভিন্ন বিষয়ে, তার অনিয়মের বিষয়ে অভিযোগ করে যাচ্ছেন। এখন আমরা গতকালকে যে বিষয়টি দেখেছি, র্যাব মহাপরিচালকও বলেছিলেন শাহেদের বিষয়ে যে যারা অভিযোগ করতে চান তারা অভিযোগ করতে পারবেন এবং সেই অভিযোগ র্যাব সে খতিয়ে দেখবে এবং সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এখানে শাহেদকে গ্রেপ্তারের জন্য প্রায় 9 দিন পর তাকে গ্রেপ্তার করতে পেরেছে। এখন গতকালকে আমরা দেখেছিলাম যে এই গ্রেপ্তার নিয়ে র্যাবের যে সংবাদ সম্মেলন ছিল সেখানে দাবি করা হয়েছিল যখন 6 মার্চ
রিজেন্ট হাসপাতাল অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানের পর শাহেদ তার যে ব্যবহৃত মোবাইল সেটি ফেলে দেয় এবং ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা, কক্সবাজার, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় তিনি জায়গা পরিবর্তন করেছিলেন এবং তিনি বেশ কয়েকবার ঢাকায়ও এসেছিলেন, এমনটিও র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এবং সবশেষ গতকাল ভোরে তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয় এবং আমরা দেখেছি যে এই গ্রেপ্তারের পরেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। শরীফ, আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিএমএম কোর্টে। সেখানে আছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন আমাদের সঙ্গে, যুক্ত হবেন এখন তিনি। বনি, আমরা জানি যে পুরান ঢাকার রায়সাহেব বাজারের ব্যস্ততম একটি এলাকা সিএমএম কোর্ট এলাকাটি, সেখানে শাহেদকে নেয়ার বিষয়ে আদালতের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, সিএমএম কোর্টে এর আগেও আমরা অন্যান্য এরকম বড় যে ইস্যুগুলোর কেস দেখেছি। আমরা যদি সম্রাটের কথা বলি, তখন আসলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল এখনও কিন্তু অনেকটা সেরকম নিরাপত্তা ব্যবস্থা, এবং নিরাপত্তা ব্যবস্থা আর একটু জোরদার করা হবে আমরা এটুকু জানতে পেরেছি যখন আসলে ডিবি অফিস থেকে শাহেদকে বের করা হবে। আপনি জানেন যে আমার সহকর্মী মাহমুদ শরীফ জানাছিল যে 10টার পর কিন্তু ডিবি অফিস থেকে তাকে বের করা হতে পারে, এবং আমরা যতদূর খবর পেয়েছি যে 11টার দিকে তাকে কোর্টে উঠানো হবে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হবে। সেই রিমান্ডের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড যদি পাই, তারপরে রিমান্ড যতদিন মঞ্জুর হবে তারপরে কিন্তু অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই, গতকালকেও কিন্তু সাতক্ষীরায় তার বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো 61। এই 61টি মামলা ছাড়াও কিন্তু র্যাবের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, যে অভিযোগগুলোর প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং পাশাপাশি আমরা এমনটিও শুনেছি যে যারা আসলে অভিযোগ করছেন তারা অনেকেই কিন্তু বলছেন তারা আবার যারা মামলা করেনি তারা মামলা করতে চান। সেক্ষেত্রে কিন্তু শাহেদের বিরুদ্ধে মামলার সংখ্যাটাও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এমন একটি অবস্থায় যখন আজকে আসলে যে রিমান্ডটা চাওয়া হবে সেটা হচ্ছে যে রিজেন্ট গ্রুপ কর্তৃক যে কোভিড পরীক্ষা নামে যে জালিয়াতি হয়েছে বা যে প্রতারণা হয়েছে সেটার বিষয়ে তদন্ত করবে ডিবি, এবং সেটার জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আজকে তাকে কোর্টে তোলা হবে। এছাড়াও তার বিরুদ্ধে আপনি জানেন যে প্রায় 32টির মতো শুধুমাত্র চেক জালিয়াতির মামলায় আছে। এই চেক জালিয়াতির মামলা সহ অর্থ আত্মসাতের যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিষয়েও কিন্তু পরবর্তীতে আবারও রিমান্ড চাওয়া হবে, এমনটাই আমরা শুনতে পেরেছি। তো আজকে যখন 11টার সময় আনা হবে, কোর্টে তোলা হবে এবং তারপরে আসলে জানা যাবে যে তার কতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বা হয়। ডিবি কার্যালয় এবং সিএমএম কোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠানও বাদ যায়নি শাহেদের প্রতারণা থেকে। ভুয়া রিকশার গ্যারেজ দেখিয়ে 2.25 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি, উল্টো ঋণ ফেরত চাওয়ায় মামলা ঠুকেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে 2 ব্যাংক ও এক সমবায় প্রতিষ্ঠানের প্রায় 12 কোটি টাকা আত্মসাৎ করেছে শাহেদ। 2014 সালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে ঢাকার মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের সদস্য হন শাহেদ। সে বছরই এয়ারপোর্ট শাখা থেকে রিকশার গ্যারেজ দেখিয়ে 2.25 কোটি টাকা ঋণ নেন, কিন্তু সেই টাকা আর ফেরত দেননি শাহেদ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান 100 রিকশার একটি গ্যারেজ দেখিয়ে ঋণ নেন শাহেদ। এরপর কর্পোরেট শাখা থেকে রিজেন্ট হাসপাতালের নামে ঋণ নেন আরও 6.25 কোটি টাকা। কোনোটাই ফেরত দেননি শাহেদ। অর্থ আদায়ে 2015 সালে সিএমএম আদালতে 3টি মামলা করে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ কর্তৃপক্ষ। তারা জানান ঋণ ফেরত না দিয়ে উল্টো সমিতির বিরুদ্ধেই মামলা করেন শাহেদ। আমাদের একটা প্রোগ্রাম ছিল রিক্সা লোন, সেই রিক্সা লোন সে দেখলো যে একটা গ্যারেজে তার 100 রিক্সা আছে, সে 100 রিক্সার 100 জন চালক আছে, সেই চালককে একদিন আমাদের প্রতিষ্ঠানের সামনে হাজির করে তাদের এগেনস্টে এই লোনটা দেয়। 2015 সালে সাবেক ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ। ফেরত দিয়েছেন মাত্র 1 লাখ টাকা। বাকি টাকা আদায়ে 2017 সালে মামলা করে বর্তমান পদ্মা ব্যাংক। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু কিছুই হয়নি শাহেদের। ফেরত দেননি ঋণও, যা সুদ আসলে দাঁড়িয়েছে 2 কোটি 70 লাখ টাকায়। তারা বেশ কয়েকবার গিয়েছে, ওনার দেখা পায় না। তো ওনার রিপ্রেজেন্টেটিভরা একই কথা বলে যে সরকারের বিল আটকা আছে, এই বিল পেলেই আমরা ওটা দিয়ে দিতে পারবো। ওনার বিরুদ্ধে এবং ওনার পরিচালক ইব্রাহিম খলিল, এই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করি আমরা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং কৌশলে তারা এটা গ্রেপ্তারি এড়িয়ে যায়। জানা গেছে বেসরকারি খাতের আরেক প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নেন শাহেদ, সে টাকাও ফেরত দেননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া প্রকল্পে টেন্ডারের মাধ্যমে নির্মাণ সামগ্রী কিনে ব্যবসায়ীদের ভুয়া চেক দিতেন মোহাম্মদ শাহেদ।
পরে সেই নির্মাণ সামগ্রী বিক্রি করতেন নগদ টাকায়। এভাবে শত শত কোটি টাকা হাতিয়েছেন রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ। শুধু তাই নয়, টাকা চাইলেই চলত টর্চার সেলে নির্যাতন। ব্ল্যাকমেইল করে ছবি তুলে পাঠানো হতো পরিবারের কাছে। এসব অভিযোগ ভুক্তভোগীদের। সিলেটের ব্যবসায়ী হাজী শামসুল মাওলা গত বছর তার কাছ থেকে নির্মাণ প্রকল্পের জন্য ৩০ লাখ টাকার পাথর কিনেন শাহেদ। নগদ টাকার বদলে দেয়া হয় ব্যাংকের চেক, কিন্তু ভুয়া চেক দেয় টাকা তুলতে পারেননি শামসুল। এই 10 লাখ টাকার চেক একটা প্রতারণা অন্য লোকের দিয়ে দিছে, আর যে চেকগুলো দিছে ব্যাংকে টাকা নাই, এই চেক দিছে দিয়া দিছে, প্রতারণা এটা করছে। এখন তো আমার ব্যবসা সব বন্ধ, আমি 15 লক্ষ টাকা ঋণী, আমি পলাতক, এখন বাড়িতে যেতে পারতেছি না। ফেনীর জুলফিকার ভুট্টো তিনিও ৭৭ লাখ টাকার পাথর বিক্রি করেন শাহেদের কাছে, কিন্তু তুলতে পারেননি টাকা। যে ভাই এটাতে টাকা নাই, এসে কালকে আসিও পরশু আসি এইভাবে বলতেছে। ভুয়া প্রকল্প তৈরি করে টেন্ডারের মাধ্যমে পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী কিনত শাহেদ। সেই পাথর কেনা মূল্যের চেয়েও কম দামে নগদ টাকায় বিক্রি করত অন্য ব্যবসায়ীদের কাছে, আর সরবরাহকারীদের দেওয়া হতো ভুয়া চেক। 170 টাকা দামে কিনছে আমার কাছ থেকে, বিক্রি করছে 150 টাকা। তারই আবার এক লোকে আমাকে মোবাইল করে বলল যে ওই লোক তো বিক্রি করতেছে 150 টাকা, আপনারা কত করে দিচ্ছেন মাল। আর বারবার টাকা চাইলে উত্তরার অফিসে আটকিয়ে রেখে নারীদের সঙ্গে ছবি তুলে করা হতো ব্ল্যাকমেইল। ভয়াবহ নির্যাতন করে দেওয়া হতো মেরে ফেলার হুমকি। আমার ধরে নিয়ে গেল, এমন রুমে নিয়ে গেছে, ওইখানে আপনি এমনি ভয় পাইবেন, মারতে হবে না, শুধু আপনাকে দেখা যাবে, আর কাউকে দেখা যাবে না, আলোটা শুধু আপনার মুখের উপর আসে। এবং ওই টর্চার সেলটা বহুত ডেঞ্জারাস, মানে আপনি দিনে দুপুরে ভয় পাইবেন, ওইখানে অন্ধকার। তারপরে আমারে যাই হোক খুব নির্যাতন করলো। এরপরে বললো, তুই আমার মেয়ের সাথে রিসেপশনে মেয়ের সাথে কী করছিস? নানান কথা বলে ঘুরিয়ে দেওয়া হতো, অনেক সময় ভয়ভীতিও দেখানো হতো, এবং আমাদেরকে অনেকবার থ্রেট করেছে। আমরা বলেছি আমরা চেক ডিজনাল মামলা করব, ওনারা বলেছেন যে আপনি যদি মামলা করতে চান করুন, আমার কিছুই করতে পারবেন না। র‍্যাব জানায় বিভিন্ন অপরাধের অভিযোগে এ পর্যন্ত ৬০-এর বেশি মামলা হয়েছে, বেশিরভাগই প্রতারণা মামলা। উনি প্রতারণাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, আসলে আমাদের সকলে যে কোনো সাধারণ মানুষের বা যে কারোর ভাবনারও অতীত। উনি একটি বৈধ চেকে অবৈধ স্বাক্ষর করেছেন, অর্থাৎ উনি যে স্বাক্ষর ব্যাংকের কাছে রক্ষিত আছে সেই স্বাক্ষরটিকে উনি না দিয়ে বিভিন্নভাবে অন্যান্য স্বাক্ষর দিয়েছেন। চেক ডিজনার হলে আদালতের মাধ্যমে 2 থেকে 3 গুণ টাকা পরিশোধ অথবা সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড হয় অপরাধীর। রাজধানীর উত্তরার এই ভবনেই মোহাম্মদ শাহেদের কর্পোরেট অফিস। তিনি 10টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, গ্রুপ অফ কোম্পানিজের মালিক। গত 15 বছরে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা, যার মূল পেশায় প্রতারণা। ভুক্তভোগীরা বলছেন, এই 15 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিলেও নেওয়া হয়নি কোনোই পদক্ষেপ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজন অনুযায়ী করোনা পরীক্ষার সক্ষমতা নেই রাজশাহী বিভাগে। জট কমাতে সংগ্রহ করা নমুনার একটা বড় অংশই পাঠাতে হচ্ছে ঢাকায়। স্বাস্থ্য বিভাগ বলছে, যতটা পরীক্ষার সক্ষমতা আছে প্রতিষ্ঠানগুলোর অনীহায় তারও পুরোটা ব্যবহার হচ্ছে না। সারা দেশের সঙ্গে করোনা রোগী বাড়ছে রাজশাহী বিভাগেও। সংক্রমণের লক্ষণ নিয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন অনেকে। তবে যে হারে নমুনা দেয়া হচ্ছে স্থানীয়ভাবে, সেই অনুপাতে পরীক্ষার সক্ষমতা নেই। রাজশাহী মেডিকেলের পাশাপাশি বগুড়ায় নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব আছে, কিন্তু এরপরও সংগ্রহ করা নমুনার একটি বড় অংশই পাঠাতে হয় ঢাকায়। নমুনা এত বেশি হচ্ছে যে নমুনা আমাদেরকে ঢাকাতে পাঠাতে হয়, যে ফিটা নির্ধারণ না করলে জনগণের স্বার্থে না করলে আরো নমুনার সংখ্যা বাড়তো। তবে যতটা সক্ষমতা আছে তাও পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ স্বাস্থ্য বিভাগের। এজন্য জনবল ও উপকরণের ঘাটতির পাশাপাশি পরীক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাকেও দায়ী করছেন তারা। দুটা মেশিন করলে তখন হয়তো আমাদের আরো সম্ভব ছিল, অথবা আবার যদি এখানে রাজশাহী শহরে যদি আরো 2-1টা মেশিন ইউজ করা যায়, তাহলে সেখানে ইয়েটা বাড়ানো যাবে, টেস্টের নাম্বারটা বাড়ানো যাবে।
এগুলো অনেক কিছু নির্ভর করে অথরিটির উপরে, কথা বলছেন না, এটা হলো ব্যাপার। কারণ রাজশাহী মেডিকেলের প্রথম থেকে আমরা বলছি 2 শিফট করে না, 180 করে করে, বিভিন্ন অজুহাতে করে না। আপনার মনে করেন যে এই যে মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 2 শিফট করে মিনিমাম করা উচিত, আমরা এমপি সাহেবকেও বলে দিই। রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৮,৪29 জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ১১৪ জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, করোনা পরীক্ষায় কী ধরনের সমস্যাগুলো রয়েছে রাজশাহীর পিসিআর ল্যাবগুলোতে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা, গত 1 এপ্রিলে রাজশাহী মেডিকেল কলেজে একটি পিসিআর ল্যাব চালু হয়। এই চালুর পর থেকে কিন্তু এখানে আমরা দেখেছি 1 শিফটে তারা তাদের নমুনা পরীক্ষা করছিল, পরবর্তীতে তারা 2 শিফটে চালু করে এবং ঠিক তার প্রায় মাস খানিক পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি পিসিআর ল্যাব চালু হয়। কিন্তু এই দুটি পিসিআর ল্যাব চালু হলো এখানে পরীক্ষার তাদের যে সক্ষমতা সেইটি অনুযায়ী কিন্তু এখানে পরীক্ষা তারা শুরু করতে পারেনি এবং সেক্ষেত্রে যে নমুনা জট সেইটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমরা দেখেছি যে গত মাসে প্রায় 24,000 নমুনা জটের কারণে ঢাকায় পাঠানো হয়েছিল এবং সেগুলোর ফলাফল পাওয়া গেছে। তবে এবং এতই নমুনা জট ছিল যে গত মাসে কিছুদিন পরীক্ষা বন্ধ রাখা ছিল এখানে যে স্যাম্পলের যে জটটা সেইটি কমানোর জন্য। তো যে যারা এইসব ল্যাবের দায়িত্বে আছেন তারা বলছেন তারা তাদের সক্ষমতা অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছেন, বা তাদের জনবল বা যে ধরনের যন্ত্রপাতি দরকার বা তাদের যেসব চাহিদা সেগুলো তারা যে পরিমাণ পাচ্ছে সেই পরিমাণ তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যদি যারা এইসব পিসিআর ল্যাবের সাথে জড়িত তারা যদি আন্তরিক হয় এবং তাদের 2 শিফটে 180টি করে যে নমুনা পরীক্ষা করার কথা সেইটি যদি তারা চালিয়ে যেত শুরু থেকে, তবে এই নমুনা জটের বিষয়টি কিন্তু এখানে উঠে আসতো না, বা নমুনার যে পরীক্ষা ফল পেতে যে দেরি সেইটি এখানে উঠে আসতো না। একটি রাজশাহীতে বর্তমানে একজন নমুনা দিলে সেই নমুনার ফলাফল পেতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগছে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিনও সময় লাগছে। কিন্তু এই সময়ের মধ্যে যারা নমুনা দিচ্ছেন তাদের নেগেটিভ কি পজিটিভ এইটি জানা ছাড়াই কিন্তু তারা সাধারণ মানুষের সাথে মিশছে এবং করোনার এবং অনেক ক্ষেত্রে তাদের পজিটিভ আসছে, সেক্ষেত্রে তারা যাদের সাথে মিশছে তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। গত মাসের 20 তারিখ থেকে রাজশাহীতে যে পরিমাণে করোনা রোগীর সংখ্যা বেড়েছে সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে রাজশাহীতে কিন্তু করোনা সামাজিক সংক্রমণ ঘটেছে। রাজশাহী জেলায় এখন পর্যন্ত 1861 জনের করোনা সংক্রমণের বা করোনা পজিটিভ হয়েছে। সেক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেই কিন্তু প্রায় 1450। সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী জেলার মধ্যে এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, এবং এইখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নমুনাগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো কিন্তু আপনার যে নমুনার ফল পেতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যাচ্ছে। তো যারা পিসিআর ল্যাব সংশ্লিষ্ট আছে, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে যিনি ইনচার্জ ডাক্তার সাবেরা গুলনার, তিনি জানিয়েছেন যে শুধু 2 শিফটে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীর যে পরমাণু গবেষণা কেন্দ্র আছে এইসবের যেসব পিসিআর ল্যাবগুলো আছে সেগুলো যদি চালু করা যায় সেক্ষেত্রে রাজশাহী বিভাগের যে নমুনা জটের যে সৃষ্টি হচ্ছে সেইটি কিন্তু কেটে যাবে। এবং তিনি জানা গেছে যে রাজশাহী বিভাগ এখন প্রায় 60,000-এর বেশি নমুনা এখানে পরীক্ষা করা হয়েছে, এবং চালুর পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা কলেজে যে প্রায় 16,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু ঠিক তার বিপরীতেই বগুড়াতে যে ল্যাবটি আছে সেইটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের 20 দিন পরে চালু হলো, প্রায় সমান নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতেই বোঝা যায় যে এইখানে যারা এই ল্যাবের সাথে জড়িত আছে তাদের আন্তরিকতার বা তাদের যে সক্ষমতা আছে সেইটি অনুযায়ী পরীক্ষা চালানোর ঘাটতি রয়ে গেছে। রাজশাহীর পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষার সমস্যা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় শনাক্তের হার 25.23 ভাগ, যা এ পর্যন্ত সবচেয়ে বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে 33 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা 2,457 জন। 14,002টি নমুনা পরীক্ষায় 3,533 জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরের আগ পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 79টি পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে 14,308 জনের নমুনা। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 14,002টি। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,533 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 25.23%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত 1,93,590 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,80,402টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,533 জন শনাক্ত হয়েছেন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,93,590 জন।
24 ঘন্টা শনাক্তের হার 25.23% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.75%। এ সময়ে প্রাণ গেছে আরও 33 জনের, এর মধ্যে 27 জন পুরুষ, 6 জন নারী। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় বিভাগ ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা: ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম 7 জন, রাজশাহী 2 জন, খুলনা বিভাগে 5 জন এবং রংপুর বিভাগে 3 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা: ঢাকা বিভাগে 1224 জন, চট্টগ্রাম বিভাগ 633 জন, রাজশাহী বিভাগে 127 জন, খুলনা 138 জন, বরিশাল 89 জন, সিলেট 110 জন, রংপুর 80 জন এবং ময়মনসিংহ বিভাগে 56 জন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 1796 জন। এ নিয়ে মোট সুস্থ 1,05,023 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.25%। করোনা থেকে সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট থেকে সংগ্রহের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ রিজেন্ট হাসপাতালের সঙ্গে লিখিত চুক্তি করেছেন, জানিয়েছেন বর্তমান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। অধিদপ্তরের মহাপরিচালক নিজ বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর স্বাস্থ্য সচিব সাংবাদিকদের কথা জানান। সচিব আব্দুল মান্নান বলেন, মহাপরিচালকের লিখিত জবাবের সঙ্গে অনেক কাগজ সংযুক্ত করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে পরে এই বিষয়ে জানানো হবে। গত 11 জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তির কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা দাবি করে মন্ত্রণালয়। রিজেন্টের সঙ্গে চুক্তির আগে কি কি বিষয় বিবেচনা করা হয়েছিল সে বিষয়েও তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে বলেছিল। তো মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। তো আমি বলছি যে আপনার ডকুমেন্টস কোথায়? যতটুকু দিয়েছে এটা আরেকটু, যেহেতু অনেকগুলো কাগজ একত্রে আছে, আমি একটু যাচাই বাছাই করব, আমরা অবশ্যই আপনাদেরকে অবহিত করব। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নিউ মার্কেটের এক দোকান কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত 8:45টার দিকে পূর্ব রসুলপুর 6 নম্বর গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনরা জানান, রাত 8:45টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন মোহাম্মদ সজীবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এখনও জানতে পারেনি পুলিশ, তবে হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। ভোলার বোরহানুদ্দিন উপজেলার জয়াগ্রাম গ্রামের রুহুল আমিনের ছেলে সজীব কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন। দাওয়ানের লগে পড়িয়া গেছে, এই চোরে ওর বা আর আমি এবারে এই শেষে পাতালি কোলো করিয়া এবারে ভ্যানে করিয়া এবারে ঢাকা মেডিকেল আয়া পড়ছি। আনছি দেন এই কালে দেখছি চোখ বাইরিয়া দীর্ঘা বাইরিয়া, এই যে এটি সব কালো হইয়া গেছে, এটি সব বরফ হইয়াছে। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যত্রতত্র পারাপার, সড়কে যাত্রী ওঠানামা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নাটোরে করোনা সংকটেও প্রস্তুত বৃহত্তম চামড়া বাজার, এখনও বকেয়া পায়নি ব্যবসায়ীরা। ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মা নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে মেঘনার ওপরের দিকে পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নীলফামারীতে ডিমলা উপজেলার শতাধিক পরিবারের ভিটেমাটি, আবাদি জমি, সুপারি ও বাঁশবাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে এসব পরিবার আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধে। ত্রাণ না পৌঁছায় চরম বিপাকে এসব মানুষ। গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 1,20,000 মানুষ। বন্যায় সুনামগঞ্জের প্রায় 300 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাহিরপুর, ছাতক ও জামালগঞ্জে। কবলিত এলাকার আরেক সংকট বিশুদ্ধ পানি। নলকূপ ডুবে যাওয়ায় বানভাসীদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে।
বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে জামালপুর ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী দুলাল হোসেন। দুলাল, দ্বিতীয় দফায় কোন কোন এলাকায় বন্যা প্লাবিত হয়েছে এবং কোন কোন এলাকায় দুর্ভোগ বেশি, এবং সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে তুলে ধরবেন। তো দ্বিতীয় দফার বন্যায় কিন্তু আজ 6 দিন অতিবাহিত হয়েছে। এই 6 দিনে অতিবাহিত হওয়ার প্রেক্ষিতে এখনও কিন্তু যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কিন্তু এখন দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং শস্যবাড়ির যে পৌর শহরগুলো আছে, এই আবাসিক এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি গতকাল সারাদিনই ছিলাম দেওয়ানগঞ্জে, দেখেছি যে পৌর শহরে যে উপজেলার প্রধান সড়কগুলোতে কিন্তু এখন 2 থেকে 3 ফুট পানির নিচে। এসব এলাকার পাশাপাশি যে গ্রাম অঞ্চলগুলি আছে, সেই অঞ্চল এবং চরাঞ্চল এসব প্রায় 3 ফুট 4 ফুট পানির নিচে প্রতিটি ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে গিয়েছে। ফলে এতই দুর্ভোগে পড়েছে যে সেখানকার বাসিন্দারা অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু পাহাড়, স্কুল, কলেজ এমনকি বিভিন্ন ব্রিজে আশ্রয় নিয়েছে। আমি বানবাসী মানুষের সাথে কথা বলেছি, দীর্ঘ 6 দিনেও তারা অনেক জায়গায় ত্রাণ তৎপরতা ত্রাণ সহায়তা পায়নি। আমি নিজেও কিন্তু অনেক এলাকায় ঘুরেছি, সেখানেও কিন্তু তার সহায়তা চোখে পড়েনি। আমি আমাদের যে উপজেলা পর্যায়ে যে সহকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি যে 2-1টি স্থানে ত্রাণ তৎপরতা দেখা গেলেও সিংহভাগ এলাকায় কিন্তু ত্রাণ না পৌঁছায় মানুষ চরম দুর্ভোগে পড়ছে। আর যে বিষয়টা সবচেয়ে দুর্ভোগের সেটা হলো বিশুদ্ধ পানি, খাবার পানি, তারপরে গোখাদ্যর পাশাপাশি এখন এই প্রায় প্রথম বন্যার 15 দিন এবং এই বন্যার 6 দিন, টোটাল 21 দিন কিন্তু কর্মবিমুখ মানুষের কাছে টাকা পয়সা না থাকায় তারা অর্থ সংকটে পড়েছে এবং চরম খাদ্য সংকটে পড়েছে। তাদের দাবি প্রশাসন যদি তত সময়ের মধ্যে তাদের কাছে খাদ্য সামগ্রী না পাসা, তাহলে তারা কিন্তু খাদ্য সংকটে পড়বে এবং অনেক কষ্টে, এমনকি একবেলা খেয়ে না খেয়ে তাদেরকে দিন কাটাতে হবে। আমি কথা বলেছি দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাজিয়া সুলতানের সাথে। তিনি বলেছেন যে ত্রাণ তৎপরতা অব্যাহত হয়েছে। আবার মাঠে গিয়ে যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি যে আসলে ত্রাণ তৎপরতার তেমন কোনো প্রভাব পড়েনি। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এবং যারা বানবাসী মানুষ তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা ত্রাণ পাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে প্রতিটা ইউনিয়নে কমপক্ষে 6 থেকে 7 হাজার পরিবার পানিবন্দী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মেট্রিক টন, কোথাও কোনো স্থানে 4 মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে। তো তারা জনপ্রতিনিধিরা বলছে যে এই 4 মেট্রিক টন চাল 400 মানুষের পরিবারের মাঝে বিতরণ করা সম্ভব, কিন্তু বাকি যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু তারা ত্রাণ সহায়তা পৌঁছতে পারছে না। দুলাল, সঙ্গে থাকুন। এবার আমরা কুড়িগ্রামে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল খালেক। কুড়িগ্রামে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্গতদের কি অবস্থা, সেখানকার ত্রাণ ব্যবস্থা নিয়ে জানাবেন। প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছেন এটার জন্য? কুড়িগ্রামের ধরলা নদীর পানি সামান্য কিছু কমেছে, তবে এখনো বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার 101 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে পানির এই উচ্চতার কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং চরাঞ্চল সম্পূর্ণরূপে নিমজ্জিত রয়েছে। আমরা প্রশাসনের কাছ থেকে যে হিসাব পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 7টি ইউনিয়নের প্রায় 600 গ্রাম কিন্তু এই মুহূর্তে বন্যার পানিতে নিমজ্জিত, পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ, এবং গ্রামের যে রাস্তাঘাট সেটা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং লোকজন বন্যা আশ্রয় কেন্দ্র, উঁচু রাস্তা এবং বাঁধে কিন্তু এখন আশ্রয় নিয়ে আছে এবং গবাদি পশু নিয়ে তারা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে গতকাল সন্ধ্যার দিকে রাজীবপুর উপজেলার যে শহর রক্ষা বাঁধটি সেটি কিন্তু ভেঙে গিয়ে এখন রাজীবপুর শহর সহ 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থানে পানি উঠেছে এবং পাশাপাশি পার্শ্ববর্তী যে রাজীবপুর উপজেলা সেটিও কিন্তু আগেই বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে কুড়িগ্রামের সাথে যে রৌমারীর যে যোগাযোগ এবং রৌমারীর সাথে যে ঢাকার যোগাযোগ সেটি কিন্তু যে কোনো সময় বিচ্ছিন্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন বন্যার পানি যে জমাটবদ্ধ পানি সেটা কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নলকূপগুলো সম্পূর্ণ ডুবে গেছে, টয়লেট ডুবে গেছে। তো এই অবস্থায় কিন্তু মানুষ কিন্তু এই পানি ব্যবহার করে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে, সেখানে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে এবং তারা জানিয়েছে যে এখন ঘরে ঘরে রোগ ব্যাধির প্রকোপ, বিশেষ করে সর্দি, জ্বর এবং ডায়রিয়ার কথা তারা বলছেন। তো এই রোগগুলো যদি ঘরে ঘরে দেখা দেয় সেক্ষেত্রে করোনার ঝুঁকি বৃদ্ধি পায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে
85টি মেডিকেল টিমের কথা বলা হলেও বাস্তবে কিন্তু আমরা এই ধরনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি। জামালপুর ও কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিন্ডিকেট করে কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান আগামী শিক্ষাবর্ষের বই ছাপার কাজ নিচ্ছে বলে অভিযোগ মুদ্রণ শিল্প সমিতির। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সমিতির। এনসিটিভি বলছে এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। 2010 সাল থেকে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। চলতি বছর করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তবে বই ছাপানোর কাজের প্রক্রিয়া চলছে। এবার 35 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এরই মধ্যে দরপত্র প্রক্রিয়া চলছে। অভিযোগ উঠেছে বাজার মূল্য থেকে কমে কাগজের দাম দিয়ে দরপত্রে অংশ নিয়েছে 35 থেকে 40টি প্রতিষ্ঠান। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলেও সিন্ডিকেট করে কাজ নিচ্ছে বলে অভিযোগ মুদ্রণ শিল্প সমিতির। অনেকের বিরুদ্ধে আগের কাজে অনিয়মের অভিযোগ রয়েছে। আমি অনুরোধ করব যাতে তাদেরকে কার্যাদেশ দেওয়া না হয়, কারণ তারা যদি কার্যাদেশ পেয়ে যায় তাহলে এই অনিয়মটি আরও প্রশ্রয় পাবে, অনিয়মের পরিধি আরও বৃদ্ধি পাবে। এনসিটিবি বলছে কাজ দেওয়ার আগে এসব অভিযোগ খতিয়ে দেখা হবে, সক্ষমতা দেখেই কাজ দেয়া হবে। কমিটি হয়, যে কমিটিগুলো তাদের সক্ষমতা যাচাই করে, অর্থাৎ তারা যে সক্ষমতা দেখিয়ে দরপত্র ড্রপ করেছিল সেই সক্ষমতা সঠিক আছে কিনা যাচাই করে, এবং এই সক্ষমতার নিরিখেই কিন্তু মূল্যায়ন কমিটি মূল্যায়ন করে তাদেরকে কাজ দেয়, এবং এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমরা দেখে যথাযথভাবে ব্যবস্থা নেব। বই ছাপানোর কাজ নির্দিষ্ট সময়েই শেষ হবে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বাধাহীন যান চলাচলের নিয়ম থাকলেও বাস্তবে চিত্র অনেকটাই ভিন্ন। বাসবে ছাড়া গাড়ি থামানোর নিষেধাজ্ঞা এবং পথচারীদের পারাপারের আন্ডারপাস ব্যবহারের নির্দেশনা মানছে না কেউ। এতে দুর্ঘটনা বাড়ছে। ঢাকা মাওয়া ভাঙা 55 কিলোমিটার হাইওয়ে এক্সপ্রেসওয়ের 35 কিলোমিটারই যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু পর্যন্ত বাধাহীন দ্রুত যান চলাচলের জন্য 11,000 কোটি টাকারও বেশি খরচে নির্মাণ করা হয় এই মহাসড়ক। ছোট যান চলাচলের জন্য দুই পাশে করা হয়েছে আলাদা সার্ভিস লেন, পথচারীদের জন্য আন্ডারপাস। কিন্তু এত ব্যবস্থা ও নিয়মের পরও বেপরোয়া পথচারী, যাত্রী ও চালকরা। ঝুঁকি নিয়ে চলছে যত্রতত্র পারাপার, সড়ক বিভাজন ডিঙানো আর ইচ্ছে মতো গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামার ঘটনা ঘটছে হরহামেশাই। মোটরসাইকেল, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ি যাতায়াত করে, দেখা যায় অনেক সময় আমরা রাস্তার সাইডে দাঁড়ালেও তারা দেখে না, দেখেও না দেখে বান করে চলে যায়। এখানে একটা ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করে দেন, তাহলে জনগণের জন্য খুবই সুবিধা হবে, জনগণ অনায়াসে নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে। দ্রুতগতির এই সড়কে নির্দেশনা না মানায় প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 7 মাসে 37টি দুর্ঘটনায় মারা গেছেন 31 জন। এর মধ্যে 23 নভেম্বর এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের 10 জনের মৃত্যু হয়। এমন অবস্থায় কঠোর হতে যাচ্ছে প্রশাসন। হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নিয়ম মানতে বাধ্য করা হবে চলাচলকারীদের। আমরা সাধারণ মানুষকে অবশ্যই অনুরোধ করব যে কেউ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হবেন না। এরপরে যদি কোনো চাহিদা থেকে থাকে ফুটওভার ব্রিজ কিংবা অন্য কোনো কিছুর, সেটি জানালে যৌক্তিকতা বিবেচনাক্রমে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারবেন বলে আমরা মনে করি। প্রতিবন্ধকতা ছাড়াই যান চলাচল করতে পারলে এই মহাসড়কে ঢাকা থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র 27 মিনিট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 25 জুলাইয়ের মধ্যে সব খাতের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বুধবার রাজধানীতে শ্রমভবনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের এই আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি সবার জন্যই সংকটের। উৎপাদন ঠিক রাখতে শ্রমিকদের দিকেও নজর রাখতে হবে। অর্থনীতির স্বার্থে মালিক শ্রমিকদের একসঙ্গে কাজ করার এবং ছাঁটাই না করারও অনুরোধ করেন তিনি। জানান, বন্ধ পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধে সহযোগিতা করবে শ্রম মন্ত্রণালয়। করোনা সংকটের মধ্যে কোরবানির ঈদের
প্রস্তুতি শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে চামড়ার বকেয়া টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ অবস্থা চলতে থাকলে চামড়া পাচারের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নাটোর রাজশাহী মহাসড়কে চক বৈদ্যনাথ এলাকায় দুই পাশের 1 কিলোমিটার জুড়ে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে চলছে আড়ত পরিষ্কার সহ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি। গত বছরের পাওনা আদায় করতে দেশের বিভিন্ন স্থান থেকে চক বৈদ্যনাথে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা আগের টাকা পরিশোধ না করায় তাদের পাওনা পরিশোধ করতে পারছেন না নাটোরের ব্যবসায়ীরাও। তারা জানান অর্থাভাবে কাঁচা চামড়া কেনাবেচা না হওয়ায় নাটোরের আড়তে ধস নেমেছে। এই বছরও টাকা না পেলে কোরবানির প্রস্তুতির বদলে পথে বসতে হবে তাদের। লবণ কিনবে, চাকু কিনবে, লোকজন ঠিক করবে, একটা লোকের মজুরি 1000 টাকা দেওয়া লাগে ঈদের চামড়া ঠিক করার জন্য। এখন এই লোক যে ঠিক করবে কিসের আশঙ্কা, টাকা পাবে কিনা তারও ঠিক নেই। বিক্রি কম হওয়ার কারণে আমাকে তো লস হয়ে যায় অনেক, বুঝলেন। এখন যে বর্তমানে যে পিছনে টাকা পয়সা আছে এগুলো তো পারছি না, আমরা না পাওয়ার কারণে মাল কিনতে পারতাছি না। এদিকে চীন চামড়া শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা দেওয়ায় আগামী বছরগুলোতে চামড়া ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। চামড়া রপ্তানির মাধ্যমে ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ করতে পারবে বলেও মনে করছেন তারা। যেহেতু চীনই আমাদের দেশে মূলত মেন খরিদ্দার, চীন যদি শুল্ক প্রত্যাহার করে তাহলে অবশ্যই আমাদের দেশের চামড়া ব্যবসা অনেক ভালো হবে এবং সামনে ঈদ আসতেছে, ঈদকে কেন্দ্র করেও আমরা মনে হয় সারা দেশের চামড়া বেচা কেনাটাও ভালো হবে। আমাদের যে চামড়ার যে দুর্দিন, সেই দুর্দিন থেকে আমরা সুদিনে আসতে পারবো বলে আমরা আশা করছি। তবে কোরবানির চামড়ার সঠিক দাম না পেলে লোকসানের পাশাপাশি চামড়া পাচারের শঙ্কা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, করোনায় চামড়া বিক্রি নিয়ে কি ধরনের প্রস্তুতি রয়েছে? আগের বকেয়া নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? নাটোর চামড়ার সাধারণভাবে যে পরিমাণ চামড়াটা আসে এই করোনার কারণে চামড়াটা তার থেকে অনেকটা কম আসছে বলে আমাদের এখানকার ব্যবসায়ী বলছে। আর এই নাটোরের যে চামড়া আড়তের ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে অভিযোগটা তারা হচ্ছে গত প্রায় 4 থেকে 5 বছর পূর্বের যে পাওনা টাকাগুলো ট্যানারি মালিকদের কাছে তারা কিন্তু সেই টাকাগুলো পায়নি, যার ফলে কিন্তু প্রতি বছরই তারা একটা লোকসানের মুখে পড়ছে। এবং এই বছর তারা যে ধারণা করছে যে বর্তমানে যে চামড়া যে রপ্তানিকারক দেশে চীন হচ্ছে শুল্কমুক্ত চামড়া শুল্কমুক্ত ঘোষণা করা হয়েছে। আসলে এখানকার ব্যবসা প্রথমে তারা ভেবেছিল যে এখান থেকে যে চামড়াটা তারা পাঠাবে সেই চামড়াটা বড় অংশের একটা লাভ হবে এবং গত যে চামড়ার লোকসানগুলো ছিল সেগুলো আসলে তারা পুষে উঠবে। কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে অভিযোগটা সেটা হচ্ছে যে তারা যে পূর্বের টাকাগুলো সেই টাকাগুলো এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের পাওয়ার কোনো আশ্বাস পায়নি, যার কারণে চামড়া এবছর তারা কিনতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু শঙ্কায় আছেন। আর চামড়া যদি এই নাটোরের বাজারে মানে আড়তদারেরা যদি চামড়া কিনতে না পারে সেই চামড়া কিন্তু আসলে বাইরে যাওয়ার একটা শঙ্কাও করছেন এখানকার ব্যবসায়ীরা। যেহেতু প্রতি বছর কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে চামড়া আসে, এই নাটোর আড়তে চামড়া আসে। নাটোর আড়ত থেকে কিন্তু আসলে ট্যানারি মালিকদের চাহিদাতে 30 থেকে 35% চামড়া কিন্তু নাটোর বাজার থেকে ট্যানারিতে তারা বিক্রি করে। আর যেহেতু নাটোর থেকে এই অধিকাংশ চামড়াটা ট্যানারিতে যায় সেহেতু নাটোরের অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনা টাকা আছে, কারো 1 কোটি কারো 2 কোটি এরকম কিন্তু আসলে একটা যে এই চামড়া ব্যবসায়ী গ্রুপের যে একটা ইয়ে আছে নেতৃস্থানীয় আছে তারা কিন্তু আসলে একত্রিত হয়ে না বলে তারা প্রায় বলে যে প্রায় 100 কোটি টাকা কিন্তু আসলে ট্যানারি মালিকদের কাছে তারা পাওনা আছে, কিন্তু আসলে কোনোবারই কিন্তু পাওনাটা পরিশোধ হয় না। কোনোবার মানে কোরবানি ঈদের আগে যারা টাকা চাইতে গেলে তাদেরকে হয়তো কোনো সময় 10%, কোনো সময় 20%, কাউকে হয়তো 5% টাকা দিয়ে তাদের ফিরে যায়, যার কারণে তারা প্রতি বছর লোকসান করছে। আর এই বছর যদি আসলে তারা তাদের প্রাপ্য টাকা না পায় তাহলে হয়তো বা আগামী বছর থেকে নাটোরের যে চামড়ার আড়তে যে ধস ছিল গ্রন্থগুলোতে সেটাকে খরচান্ত করে এখানকার ব্যবসায়ীরা মনে করছে। তাই এই ব্যবসায়ীদের একটাই আবেদন যে তারা সরাসরি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই বিষয়টার উপর একটা হস্তক্ষেপে। বাপ্পি, পরবর্তী সংবাদে আবারও যোগাযোগ করবার চেষ্টা করব। নাটোরের চামড়া শিল্পের সংকট সমস্যা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। সিলেটের সুরমা নদীর 2 তীরে গড়ে ওঠা অবৈধ পাথর ভাঙার কারখানার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। প্রথম দফায় 23টি স্টোন ক্রাশার, 20টি শ্যালো মেশিনের সহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। পর্যায়ক্রমে পুরো জেলাতে এসব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযানের কথা জানিয়েছেন কর্মকর্তারা। সিলেট নগরীর কদমতলী, কুচায়, মুক্তির চক, মীরের চক এলাকার সুরমা নদীর 2 তীরে গড়ে উঠেছে অসংখ্য পাথর ভাঙার কারখানা। এতে ব্যবহার হচ্ছে শব্দ দূষণকারী স্টোন ক্রাশার।
দিনরাত এসব মেশিন চলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিরক্তির শব্দে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিভিন্ন সময় বাধা দেওয়ার পরও বন্ধ হয়নি কার্যক্রম। বাধা করতে হলে মালিকরা মানে না। রাত্রে দেখা যায় অনেকগুলো গাড়ি, 50-60টা গাড়ি দিনের রাইতে, আমাদের অনেক সমস্যা হওয়ার। এই এলাকায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, আবার দেখা যাচ্ছে যে বয়স্ক বৃদ্ধ যারা আছেন তাদের ওই শব্দের কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে। অবশেষে এসব কারখানার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। প্রথম দফায় নষ্ট করা হয়েছে 2টি ব্ল্যাকহেড নৌকা, 30টি শ্যালো মেশিন এবং ছোট বড় 23টি ক্রাশার। জব্দ করা হয়েছে 1,30,000 ঘনফুট পাথর। সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এবং সেই পাথর অবৈধভাবেই একটা চোরা কারবারি মতো করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে আর কি। তো সেটা নিয়ে আপনারা জানেন যে হাইকোর্টের একটা আদেশ রয়েছে। তো সেই আদেশের ভিত্তিতে আমরা আসলে কাজ করে যাচ্ছি এবং আমাদের অভিযানটা আরও কন্টিনিউ করবে। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জেলার সবগুলো অবৈধ পাথর ভাঙা কারখানার তথ্য সংগ্রহের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ক্রাশার মেশিন ব্যবহার করে এই আবাসিক এলাকার পরিবেশকে দূষিত করছে, পাশাপাশি এখানে যারা বসবাস করে তাদের ঘুমে বিঘ্ন করা হচ্ছে। অর্থাৎ একটা অসুস্থ পরিবেশ তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে যারা এই কাজটুকু করতেছে তাদের প্রতি একটা বার্তা পৌঁছে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে আর এই ধরনের কাজ করতে সতর্ক হয়। জব্দ পাথর নিলামে বিক্রি হয়েছে 94,30,000 টাকায়। এছাড়া 1,52,00,000 টাকা সমমূল্যের যন্ত্রাংশগুলো নষ্টের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনায় বিশ্বে একদিনে 5,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,31,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 70,000-এর বেশি। দেশটিতে 9 শতাধিক প্রাণহানি নিয়ে মৃত্যু বেড়ে 1,40,000 ছাড়িয়েছে। ভারতে একদিনে সর্বোচ্চ 32,000-এর বেশি শনাক্ত, আরও 6 শতাধিক নিয়ে প্রাণহানি প্রায় 25,000। ব্রাজিলে একদিনে 1250 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 39,000-এর বেশি। বিশ্ব করোনায় প্রাণহানি 5,86,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,36,00,000-এর বেশি। তবে বেড়েছে সুস্থতার সংখ্যা, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,86,000-এর বেশি। এদিকে করোনার চেয়ে ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশিতে শিশু মৃত্যু ও দুর্ভোগ বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সাউদাম্পটন টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে উইন্ডিজের বাজিমাত। ওল্ড ট্রাফোর্ডেও ছড়ি ঘোরাতে চায় ক্যারিবীয়রা। নিজ ডেরায় সমতা ফেরানোর চ্যালেঞ্জ ইংল্যান্ডের। অধিনায়ক জো রুট ফেরায় মিডল অর্ডারে জো পাচ্ছেন 3 লায়ন্স। ফিরছেন স্টুয়ার্ট ব্রড, বিশ্রামে অ্যান্ডারসন ও উড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। ওল্ড ট্রাফোর্ডের বায়োসিকিউর পরিবেশে ঢুকে একেবারেই সময় পাচ্ছেন না জো রুট। সাউদাম্পটন টেস্টের ব্যর্থতার ময়না তদন্ত এখনো ক্রিস সিলভারউডের ড্রয়িং বোর্ডে। ঘরের মাঠে ছড়ি ঘুরিয়েছে অতিথি পেস অ্যাটাক, অথচ নিষ্প্রভ জিমি আর্চার উডে ঠাসা স্বাগতিক পেস ট্রাইডেন্ট। স্টুয়ার্ট ব্রডের বাদ পড়া এখনো বিস্ময় ছড়াচ্ছে ম্যানচেস্টারে। মধুর সমস্যা এখন আর উপভোগ্য হচ্ছে না সাফল্য না আসায়। রুটের অন্তর্ভুক্তিতে মিডল অর্ডারে ভারসাম্য আসবে, তাতে জায়গা হারাতে হতে পারে জো ডেনলিকে। ঘুরে দাঁড়ানোর মঞ্চে ক্যাচ মিস আর রান আউটের ভুল থেকে শিক্ষা নিতে হবে স্বাগতিকদের। এটা হতাশার। সাউদাম্পটনে জিততে পারলে ভালো হতো, অনেক ভুল হয়েছে আমাদের। তবে স্টুয়ার্ট ব্রডের মতো বোলার যখন একাদশে জায়গা পান না, তখন বুঝতে হবে স্কোয়াডের গভীরতা অনেক। আমাদের ইতিবাচক থাকতে হবে, সুযোগ এলে কাজে লাগাতে হবে। জল্পনা বা কল্পনা এ দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। সাউদাম্পটনে টেম্পারমেন্ট আর ধারাবাহিকতায় প্রমাণ দিয়েছেন ব্ল্যাকউড হোল্ডার গ্যাব্রিয়েলরা। একই অ্যাপ্রোচ ম্যানচেস্টারেও দেখতে চান ফিল সিমন্স। ব্রডকে একাদশে না দেখে কিছুটা অবাক হয়েছিলাম। সাউদাম্পটনে ব্যাট করা সহজ ছিল না, কন্ডিশনের সমর্থন ছিল না, দারুণ টেম্পারমেন্টে ব্যবধান করে দিয়েছিল জার্মিন ব্ল্যাকউড। সাউদাম্পটনে সাফল্য এসেছে ক্রিকেটের ক্লাসিক থিওরিতে। ওল্ড ট্র্যাফোর্ডে কিছুটা ভিন্ন পরিস্থিতি। উইকেট বুঝে শান দেয়া হচ্ছে দু দলের স্পিন অ্যাটাকে। প্রত্যাবর্তনের দ্বিতীয় মঞ্চে রোমাঞ্চের আভাস ওল্ড ট্র্যাফোর্ডে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে আবারও হোঁচট খেল ইউভেন্টাস। সাসুওলোর বিপক্ষে 3-3 গোলের ড্র করেছে ইউভরা। এদিকে ইপিএলে লিভারপুলের বিপক্ষে আর্সেনালের জয় 2-1 গোলে। আরেক ম্যাচে বোর্নমাউথকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গেল 2 ম্যাচের হতাশা ভুলতে সাসুওলোর মাঠে দাপুটে শুরু ইউভেন্টাসের। 5 মিনিটে দলকে এগিয়ে নেন দানিলো। 7 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হিগুইন। 29 মিনিটে সাসুওলোকে ম্যাচে ফেরান ফিলিপ দুরিসিচ।
বিরতির পর 3 মিনিটের ব্যবধানে 2 গোল করে চমকে দিয়েছে স্বাগতিকেরা। স্কোরশিটে নাম লেখান বেরার্দি ও কাপুতো। 64 মিনিটে সান্দ্রোর গোলে সমতায় ফেরে ইউভেন্টাস, পরে সুযোগ পেলেও ইউভ গোলকিপার সেজনের দৃঢ়তায় গোল বঞ্চিত সাসুওলো। এই ড্রয়ে 33 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে ইউভেন্টাস, 7 পয়েন্ট পিছিয়ে 2-এ আটালান্টা। শিরোপা আর রিয়াল মাদ্রিদের ব্যবধান মাত্র 1 ম্যাচ জয়ের। জিনেদিন জিদানের কৌশলে 2 মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের সুযোগ গ্যালাক্টিকোদের। ভিয়ারিয়াল ম্যাচে ড্র করলেই শিরোপা জয়, তবে ড্র নয়, জয়ে চোখ রিয়ালের। ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাস করতে চায় জিদানের দল। ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। মুহূর্তগুলো 3 বছর আগের। তখন রিয়ালে ছিলেন রোনালদো। জিদানের অধীনে লা লিগায় শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছিল গ্যালাক্টিকোস। রামোস মার্সেলোর হাতে লিগ শিরোপা। গৌরবের সেই ছবি এখনও রঙিন ওদের চোখে। 2016-17 পর 2 মৌসুম পেরিয়ে আবারও সেরা হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। এবারও জিদানের কোচিংয়ে পুনরুদ্ধার হবে হারানো রাজত্ব। এজন্য বাকি 2 ম্যাচে ড্র করলেই চলে, কিন্তু শেষ দিনের অপেক্ষায় থাকতে চান না জিজু। ভিয়ারিয়ালকে হারিয়ে ঘরের মাঠে শিরোপা উৎসব সারতে চায় রিয়াল। আমি কি পছন্দ করি সেটা কথা নয়, আমরা বৃহস্পতিবার ম্যাচ জিততে চাই। সবসময় জেতার লক্ষ্য নিয়েই নামি। ভিয়ারিয়ালের বিপক্ষেও একই ভাবনা আছে, তবে চ্যাম্পিয়ন হয়ে গেছি ভাববার সুযোগ নেই। কেউ জানে না ঠিক কি অপেক্ষা করছে। করোনা বিরতির পর অদম্য রিয়াল টানা 9 ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। মার্সেলো নাচোর ইনজুরি শক্তি কমালেও রামোস, কারবাহাল, ভারানে রক্ষণ জমাট রাখতে জানেন। জোভিচের ফেরা হতে পারে স্বস্তির কারণ। স্কোয়াডে থাকলেও হ্যাজার্ডের নামা নিশ্চিত নয়। ভিয়ারিয়াল চলতি মৌসুমে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওদের উন্নতির ছাপ পয়েন্ট টেবিলে স্পষ্ট। আমি মনে করি করোনা পরবর্তীতে সবচেয়ে কঠিন ম্যাচ হবে এটি, তবে ছেলেরা আত্মবিশ্বাসী। ভালো কিছুর অপেক্ষায় আছি। গেল ম্যাচে ভয় ধরিয়েছিল গ্রানাদা। ভিয়ারিয়ালের সঙ্গে মনোযোগ হারালেই পড়তে হবে বিপদে। টেবিলের 5-এ থাকা ইয়েলো সাবমেরিনের আক্রমণ ভাগ নিতে পারে শক্ত পরীক্ষা। বিশেষ দিনে চাপমুক্ত থেকে পারফর্ম করার চ্যালেঞ্জ জিদানের শিষ্যদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।